মিনিমাম 24টা এমসিকিউ তুমি কমন পাবে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, ইনক্লুডিং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী। তোমাদের যে মূল বইটা আছে পাঠ্য বই, এখান থেকে তোমার এক লাইনও পড়তে হবে না, এই বইটা থেকে তোমার একটা লাইনও পড়তে হবে না। এখানে যে অসংখ্য পরিচ্ছেদগুলো আছে, অসংখ্য লাইন আছে, বাংলা দিতে অনেকের মনেই থাকতে চায় না, বাট সেখানে আমি তোমাকে বলতেছি মাত্র 219 বা 20টা এমসিকিউ। খুব ভালো মতো প্র্যাকটিস করো, ওই শিটটাই শুধু পড়বে এখন থেকে একবার পরীক্ষা হলে যাওয়া পর্যন্ত, পরীক্ষার দিন পর্যন্ত শুধুমাত্র ওই শিটটাই তুমি পড়বে, এর বাইরে এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না। ইভেন যে টেস্ট পেপারটা আছে না, টেস্ট পেপার, এই টেস্ট পেপারটাও সলিউশন করার প্রয়োজন নাই। এই টেস্ট পেপার অসংখ্য প্রশ্ন দিয়ে আছে স্কুলের, সেটাও লাগবে না। আচ্ছা কেন বলতেছি আমাকে এই বিষয়গুলো কিচ্ছু পড়তে হবে না কেন, চলো সেটা একটু দেখি। তাহলে মিনিমাম কিন্তু 24টা, আমাদের মোট এমসিকিউ হচ্ছে মাত্র কত, 219টি বা 220টি, এর বাইরে আমরা যাব না, রাইট। প্রথমে আমরা দেখি ব্যাখ্যাটা। মিনিমাম 24টি, 30টির মধ্যে আমরা মিনিমাম 24টি এমসিকিউ কমন পাবে, এটা হচ্ছে একবারে গ্যারান্টি, নট ওয়ারেন্টি, গ্যারান্টি। কেন বলছি, এটা হচ্ছে 3-in-1 সাজেশন। এই জন্য বলেছি বোর্ড বই বা বোর্ড প্রশ্ন 2023 থেকে 2025, ইতিমধ্যে অবশ্যই জানো আমাদের এই বইটা 2022 সালে বা 2020 সালে প্রথম পরিবর্তন হয় এবং 2023 সালে এরা প্রথম পরীক্ষা দেয়। তার মানে এই বইটার উপরে পরীক্ষা হচ্ছে, এর আগের বইটা বাতিল হয়ে গেছে, এই জন্য আগের বোর্ড প্রশ্নগুলো তোমরা পড়বে না, কাজে লাগবে না। কিন্তু অনেকে বিষয়টা জানে না, বলে রাখলাম, মানে 2023 সালের আগের কোনো বোর্ড কোশ্চেন পড়তে যাবে না, কমন হবে না। ওকে, এবার আসছে কত, পাঠ্য বই বিশ্লেষণের প্রতিটা লাইন। আমি তো শীটের মধ্যে পাঠ্য বইটা বিশ্লেষণ করে দিয়েছি, তাহলে তোমার বই পড়তে হবে কেন? আমি ওই শীটের মধ্যে পাঠ্য বইয়ের প্রতিটা গুরুত্বপূর্ণ লাইন তুলে দিয়েছি, তাহলে তোমাকে এই বইটা কেন লাগবে এখন আর, রাইট। এবার আসা হচ্ছে কি টেস্ট পেপার। আমি টেস্ট পেপারের অসংখ্য স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে যে কোশ্চেনটা বেশিবার আসছে সেটাকে আমি শীটের মধ্যে রাখছি, তাহলে তোমার পড়ার প্রয়োজন কেন, রাইট। সেটা একটু দেখি। দেখতে পাচ্ছ বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস যদি আমরা করি, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, তাকে আসতে বললাম তবু এলো না। এখানে তবু এবং হচ্ছে কিন্তু কোন ধরনের যোজক, অর্থাৎ 24 নম্বর পরিচ্ছেদ থেকে যোজক, এই কোশ্চেনটা করা হয়েছে। এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 23-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 24-এ আসছে এবং দিনাজপুর বোর্ড 25-এ দেখতে পাচ্ছি। বোর্ড প্রশ্ন সর্বোচ্চ সংখ্যক বোর্ড কোশ্চেন আসছে, তোমাদের যে কোনো একটা বোর্ড এটা আসবে নিশ্চিত। এখন আসো তাহলে বোর্ড কোশ্চেনটা বুঝলে, রাইট। আমাদের উত্তর কি, বিরোধ যোজক, হ্যাঁ না, আমি চাই কিন্তু হয় না, অর্থাৎ টোটালি বিরোধ হয়ে গেল। তাহলে বোর্ড প্রশ্ন যেটা সবচেয়ে বেশিবার আসছে সেটাকে শুরুতে রাখছি, যেটা একবার আসছে তারপরে রেখেছি, যেটা টেস্ট পেপারে সবচেয়ে বেশিবার আসছে তারপরে সেটা রেখেছি, 3 ধাপে রেখেছি। তাহলে তোমাকে কেন লাগবে, বই লাগবে না, টেস্ট পেপার লাগতেছে না, বোর্ড কোশ্চেন লাগতেছে না, নাথিং টু এলস, জাস্ট এই 220টা এমসিকিউ, রাইট। এবার আসি পরের পেজে যাই। এবার একটু আমরা টেস্ট পেপার বিশ্লেষণ করে দেখি। পঞ্চম যে পরিচ্ছেদটা মানে আমাদের প্রথম পরিচ্ছেদ, এক কথা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী দেখতে পাচ্ছ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টি, 30টি। এটা সবচেয়ে বেশিবার আসছে, তাহলে এটা আমি শুরুর দিকে রাখবো। এটা সবচেয়ে বেশিবার আসছে, টেস্ট পেপারের সবগুলো স্কুল ঘেটে দেখো সবচেয়ে বেশিবার আসছে, তাহলে আমি টেস্ট পেপার বিশ্লেষণ করে রাখছি তোমার জন্য। টেস্ট পেপার কেন লাগবে, রাইট। এবার সব পাঠ্য বই বিশ্লেষণ, এই অধ্যায়টা আমি পাঠ্য বিশ্লেষণ করে মূল পরিচ্ছেদ 24 বিশ্লেষণ করে দেখো, সুন্দর করে লাইনগুলো তুলে দিয়েছি বলে এই লাইন কয়টা তোমাকে পড়তে হবে, রাইট। তাহলে তোমাকে এই যে বইয়ের কথা বললাম কেন লাগবে, দরকার নেই। এই যে টেস্ট পেপারের কথা বললাম সেটা কেন লাগবে, অল ইন ওয়ান, জাস্ট 219টা এমসিকিউ পড়ো, স্মার্টলি পড়ো, সবার চেয়ে এগিয়ে থাকবা। বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ কিন্তু মনে থাকে না যদি বারবার না পড়ো, ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে পিডিএফ আকার নিতে পারো, সেটা rajacademy.com অথবা হোয়াটসঅ্যাপে লিখবে স্যার আমি বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউটা নিতে চাই, এতটাই, আর কিচ্ছু করার প্রয়োজন নাই। হাই হ্যালো কেমন আছেন এগুলো বলার টাইম নাই ভাই। চলো আমরা মূল এমসিকিউ দেখবো এবং কম্পিউটার স্ক্রিনে আজকে দেখবো, দুটোর মধ্যে কম্পেয়ার তোমরা দেখবে, এখানে বোঝাই দিব না কম্পিউটার স্ক্রিনে বোঝাবো। কম্পিউটার স্ক্রিনের সময়টা কম লাগবে আর এখানে সময়টা বেশি লাগবে, মানে কথা বেশি ভালো লাগে, বাট ওইখানে কথা কম বলতে হয়, দ্রুত শেষ করা যায়, তোমাদের জন্য মনে হয় ভালো, টাইমটা সেভ হবে। তবে তোমাদের ডিসিশন, তোমরা যেটা পছন্দ করো সেটাই কিন্তু দেওয়া হবে। যদি মনে করি স্মার্ট বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা এমসিকিউ সিঙ্গেল ভাবে দেখাবো,
এটা হতে পারে, অথবা কম্পিউটার স্ক্রিনে খুব দ্রুত টাইম সেভ হবে। ওকে, চলো কম্পিউটার স্ক্রিনে চলে যাই। 2024 সালে একেবারে সেম টু সেম আমি যা দিয়েছিলাম, একেবারে সেম টু সেম 2024 থেকে আসতেছি। দেখতেই পাচ্ছ, ঢাকা বোর্ড আছে 25, চট্টগ্রাম বোর্ডে 28, 27, 28, 29, সর্বোচ্চ রাজশাহী বোর্ড 27, 28, 28, 27, 27। এটা কি শুধু কথার কথা? প্রমাণ দিতে চান না? প্রথম পার্ট আমি কি দিয়েছিলাম? প্রথম পার্টে আমার শিট থেকে আমি যে সাজেশন দিয়েছিলাম, আমার শিটের প্রশ্ন নাম্বার এবং তোমার বোর্ডের প্রশ্ন নাম্বার একবারে মিল করে দেখাইছি। প্রথম পার্ট যারা দেখোনি দেখে আসো, প্রথম 10 মিনিট আমি শুধু সেটা নিয়ে আলোচনা করেছি, একেবারে সেম টু সেম। ওই টাইপ না, এখানে সেম টু সেমের কথা তোমাদের বলেছি। 2025 সালটা একটু দেখবো, দেখো 2025 সালের কোশ্চেন একটু এদিক সেদিক হয়েছিল তোমরা জানো, এই জন্য দেখো তারপরেও 28 এবং সর্বোচ্চ এখানে দেখতে হবে 25, 28 এবং 25, সেটা কোনটা? ময়মনসিংহ বোর্ডে। একেবারে শীটটা পরীক্ষিত। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এখনো সাজেশনটা দেয়া আছে। তোমরা তো অবশ্যই জানো, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি কোনো ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিও কিন্তু তুমি চাইলে কিছুটা টোটাল ডিলিট করতে পারো, বাদ দিতে পারো, কিন্তু নতুন করে কোনো কিছু অ্যাড করার কোনো নিয়ম কিন্তু নেই। তার মানে যেটা দিয়েছে সেটাই। তুমি একটু জাস্ট তোমার বোর্ডের কোশ্চেনের সাথে আমার সাজেশন একটু মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 5, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সিলেবাস সেই অনুযায়ী বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি, মানে শুরুতে বলা হলো মৌলিক স্বরধ্বনি, তাহলে মৌলিক স্বরধ্বনি এবং হচ্ছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? দুটো এমসিকিউ, একটার মধ্যেই দেওয়া হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে, একটা হচ্ছে 7টি এবং আরেকটি হচ্ছে 30টি। সবচেয়ে বেশি টেস্ট পেপারে আসছে এই কোশ্চেনটি। ভাষার মূল উপাদান, তাহলে ভাষার মূল উপাদান অথবা ভাষার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? আমরা জানি হচ্ছে ধ্বনি। তাহলে মূল উপাদান এটা বললেও ধ্বনি উত্তর হবে, ভাষার ক্ষুদ্রতম একক এটা বললেও কিন্তু ধ্বনি হবে। তাহলে দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা একটার মধ্যেই পেয়ে যাচ্ছি। বাংলা বর্ণমালায় ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে পাশে কিন্তু উল্লেখ করে দিয়েছি। তাহলে বাংলা বর্ণমালায় ফলা হচ্ছে মোট 6টি। নফালা, বফালা, মফালা, জফালা, রফালা, তারপর হচ্ছে লফালা। তাহলে এই ফলা হচ্ছে মোট 6টি, পাশে উল্লেখ করে দেয়া হলো। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নামটা কি? সেটা হচ্ছে অনুবর্ণ এবং সেটা হবে 3 প্রকার। এখানেও কিন্তু দুটো এমসিকিউ আছে। বাংলা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হয় অনুবর্ণ এবং সেটা হবে 3 প্রকার। বাংলা ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ এবং সেটা হচ্ছে 3 প্রকার। এটাই হচ্ছে এই শীটের ম্যাজিক, যে তুমি একটা দিয়ে অনেকগুলো শিখতে পারতেছো প্রিয় শিক্ষার্থী। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। তাহলে ধ্বনির পরে হচ্ছে বর্ণ, বর্ণ থেকে হবে শব্দ, শব্দ থেকে হবে হচ্ছে কি? বাক্য। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা বলি হচ্ছে কি? সেটা হবে কি? বর্ণ। আমি নিশ্চিত আমার সাথে তোমরা 2 থেকে 3 বার এই ভিডিওটি দেখলে অনেক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত? তাহলে দেখতেই পাচ্ছ পাশে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তার মানে এটা যুক্ত বর্ণ অংশ থেকে নেওয়া হয়েছে। খুবই হয়ে গেল, দেখো মাত্র 6টা এমসিকিউ দিয়ে আমি প্রথম একটা পরিচ্ছেদ শেষ করে ফেললাম, রাইট? এবার আমরা আসি হচ্ছে পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 6, ঠোঁটের উন্মুক্তি মানে খোলা অনুসারে স্বরধ্বনিকে কত শ্রেণীতে ভাগ করা হয়? সেটা হবে 4। তাহলে ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে ভাগ করা হয়েছে 4। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? সেটা হবে 4টা। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি সেটা হবে 4টা। আমি কিন্তু নিচে উল্লেখ করে দিছি পাশে তোমার বোঝার সুবিধার্থে, অর্থাৎ একটা দিয়ে তুমি আরেকটা শিখতে পারতেছো। চাই, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ছোট একটা দেখে মনে হচ্ছে, বাট চাই রস্বই আছে, তাহলে স্বরে আ প্লাস হচ্ছে রস্বই, তার মানে হচ্ছে আ প্লাস ই। দ্বি স্বরধ্বনি কয়টি? সেটা হবে 2টি, পাশে উল্লেখ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমার পাশে ব্যাখ্যা মূলত ছোট করে হলে দেয়া হয়েছে যেন তোমরা বুঝতে পারো, বলে হ্যাঁ আমি কয়েকবার পড়লে এটা হয়ে যাবে। টার্গেট কিন্তু 30 আউট অফ 30, কিন্তু তোমাদের বলা হয়েছে মিনিমাম। মিনিমাম প্রিয় শিক্ষার্থী তোমরা 24টা এমসিকিউ কমন পাবে, একেবারে গ্যারান্টেড। এবার আমরা আসি হচ্ছে কি 7ম পরিচ্ছেদ ব্যঞ্জন ধ্বনি। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি উদাহরণ কোনটি? সেটা হচ্ছে ল এবং সেটাতে একটা শব্দ হচ্ছে কি? লাল। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? সেটা হবে কি? লাল।
ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? সেটা হবে ঘ এবং ঘ মানে বর্গের ৩ এবং ৪ নাম্বারটা। কোনগুলো তাড়িত বা তাড়নজাত ব্যঞ্জন ধ্বনি? ঢয়সিন র, ঢয়সিন র এটা হচ্ছে বাড়ি এবং মোড়ো। কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? লিখে দিয়েছি। দন্ত স, তালব্য শ এবং ছ। তার মানে কোন বর্ণগুচ্ছটি অঘোষ ব্যঞ্জন? সেটা হবে দন্ত স, তালব্য শ এবং ছ। বাংলায় স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য? এই যে শব্দটা আছে নাসিক্য, এই শব্দটা মনে রাখবে। নাসিক্য বা বর্ণ হচ্ছে ৫ টি, পাশে লিখে দিয়েছি দেখো। মানে প্রত্যেকটা বর্গের শেষেরটা ক, খ, গ, ঘ, এই যে লাস্টেরটা। তাহলে বর্গের ৫ নাম্বার বর্ণ হচ্ছে নাসিক্য বর্ণ ৫ টি। যেহেতু বর্গ আমাদের টোটাল হচ্ছে ৫ টা। বর্ণের এবার উচ্চারণ। কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই? সেটা হচ্ছে দেখতে পাচ্ছ নিয়। তাহলে কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই? শ্রীগাল শব্দের সঠিক উচ্চারণ রূপ কোনটা? দেখতে পাচ্ছ গ নাম্বারে শ্রীগাল। কোন শব্দটিতে ব ফলার উদাহরণ হবে না? স্বাধীন এবং শ্বশুর মানে ব ফলার কোনো এখানে ব্যবহারটা নাই। অতি, অনু মানে উচ্চারণের ক্ষেত্রে কাজে লাগতেছে না সেটা বলা হচ্ছে। অতি, অনু, অদ্য, মন মানে শব্দগুচ্ছে অ, এর উচ্চারণ কেমন হবে? ওর মতো। অতি, অতি মানে অতি শব্দটা ওর মতো হয়ে যাচ্ছে। মানে কানে লাগতেছে ওর মতো। এর মতো না, স্বরে ওর মতো না। অনুচ্ছেদ নাম্বার ৯ শব্দ এবং পদের প্রয়োগ বা গঠন। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে বলা হয় নির্দেশক। পদকে নির্দিষ্ট করে নির্দেশক। যেমন লোকটি, ভালোটুকু, এই যে টুকু। তার লোকটির হচ্ছে টি আর ভালোটুকু এটা হচ্ছে কি? টুকু। এবার আমরা আসি নিচের অংশে। শব্দমূলের আরেক নামটা কি? প্রকৃতি। খুবই ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ। শব্দমূলের আরেক নামটা কি? সেটা হচ্ছে কি? প্রকৃতি। যেসব শব্দাংশ যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে মানে বক্তব্যকে জোরালো করে সেটা হবে বলক। তার মানে খেয়াল করে দেখো, শব্দকে জোরালো করে এটা হচ্ছে বলক, আর যেটা বলছে নির্দেশ করে বা নির্দিষ্ট করে নির্দেশক। শব্দকে অর্থাৎ পদকে নির্দিষ্ট করে নির্দেশক, আর সেটা বলছে বক্তব্যকে জোরালো করে সেগুলো হচ্ছে বলক। পার্থক্য এতটুকুই। পরিচ্ছেদ নাম্বার ১০। আরোক্ত শব্দে আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত করেছে? ঈষৎ। তাহলে আটা হচ্ছে ঈষৎ অর্থে। এখানে অর্থগুলোই প্রাধান্য বেশি পায়, সে অনুযায়ী এমসিকিউটা পরীক্ষায় আসে। অভিজাত, এখন প্রশ্ন হতে পারে এটা কি সেম টু সেম কমন পাবে? উত্তর হচ্ছে ইয়েস, একেবারে সেম টু সেম কমন পাবে। ইভেন অপশনগুলোও সেম থাকবে। অভিজাত উপসর্গযোগে গঠিত শব্দে উপসর্গটিতে কি অর্থ প্রকাশ পেয়েছে? উত্তম। অপসংস্কৃতি শব্দের উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? এটা হচ্ছে বিকৃত। নিমরাজি শব্দের নিম উপসর্গটি কোন অর্থবোধক? সেটা হবে অর্ধেক। নিমরাজি, অর্ধেক রাজি, তার মানে হচ্ছে অর্ধেক। আমরা পরিচ্ছেদ ১১ চলে আসলাম। ভাব অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? ইতরামি, বাহাদুরি, পাগলামি। প্রিয় শিক্ষার্থী দেখো, ইতিমধ্যে কিন্তু আমাদের অনেকগুলো পরিচ্ছেদ হয়ে যাচ্ছে। রাইট, আমার সাথে কয়েকবার পড়ে ফেলো। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রত্যেকটা লিখে বোর্ডে একটা করে তোমাদের উত্তর বলতাম বা বুঝিয়ে দিতাম, অনেক সময় সাপেক্ষ। তোমরা এখন পরীক্ষার্থী, তোমাদের মনে হয় না এত সময় তোমাদের কাছে আছে। এই ভিডিওটি যতটুকু সংক্ষেপে শেষ করা যায় তোমাদের জন্য, তুমি ২ থেকে ৩ বার দেখো, সপ্তাহে ১ বার দেখো। আমি সিউর তুমি বাকি সবার চেয়ে এগিয়ে থাকবে। তোমার এত সময় নেই ঘন্টার পর ঘন্টা লেকচার শেষ করা। জাত অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে? সেটা হবে কি? ঢাকায়। ঢাকা প্লাস আই, ঢাকায়। নিন্দা অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? জ্যাঠামি। নিন্দা, জ্যাঠামি, নিন্দা, জ্যাঠামি। ওকে। সমাস পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে কোন বহুব্রীহি হয়? এই যে হাতাহাতি, এইটা অনেকবার আসছে হাতাহাতি উদাহরণটা দিয়ে। ব্যতি আর বহুব্রীহি কোনটা? ব্যতি আর বহুব্রীহির উদাহরণ তখন লেখা থাকবে হাতাহাতি, কানাকানি, এটা মনে রাখতে হবে। সংখ্যাবাচক, এই যে সংখ্যা, এই শব্দটা মনে রাখবে, সংখ্যাবাচক। সেক্ষেত্রে আমাদের হবে কি? চতুর্ভুজ, সেতার বা তেপায়া। কোন সমাসে পূর্বপদ মানে আগের পদ এবং পরের পদ উভয়টির অর্থের প্রাধান্য পায় না? উভয়টাই থাকে। যেমন দ্বন্দ্ব সমাস, জমা খরচ, জমা খরচ, স্বর্গনরক, স্বর্গনরক। মানে ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো, আগের শব্দ পরের শব্দ কোনো পরিবর্তন নাই।
নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? ত্রিফলা এবং চৌরাস্তা। দ্বিগু সংখ্যানে একটা কথা আছে, ত্রিফলা চৌরাস্তা। সময়সূচি শব্দের ব্যাস বাক্য হলো সময় সংক্রান্ত সূচি। আমরা দেখতে পাচ্ছি এবার শব্দের শ্রেণীবিভাগ। নিচের কোনটি আরবি শব্দ? খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি নগদ এবং জাকাত এই দুটি শব্দ মনে রাখতে হবে। পানি কোন ভাষার শব্দ? হিন্দি। আদালত, তারিখ, কলম, হালুয়া কোন ভাষার শব্দ? আরবি। গণপ্রজাতন্ত্রী, অধ্যাদেশ, সচিবালয় শব্দটি কোন শ্রেণীর? পারিভাষিক, দাপ্তরিক। ওকে, আমাদের হচ্ছে মানে 18 বিশেষ্য সাধারণত কত প্রকার? 6 প্রকার। অপরাজেয় বাংলা, ইত্তেফাক, সঞ্চিতা কোন শ্রেণীর বিশেষ্য? সৃষ্টি নাম। সৃষ্টি নাম হচ্ছে অপরাজেয় বাংলা, ইত্তেফাক, সঞ্চিতা। আরে প্রিয় শিক্ষার্থী, এগুলো তো সরাসরি সেম টু সেম কমন পাবে, তাহলে সমস্যা কোথায়? বাংলাদেশ, পদ্মা কোন জাতীয় নাম বিশেষ্য? স্থান নাম। ক্রিয়া বিশেষের উদাহরণ কোনটি? শয়ন ভোজন। খুবই ইম্পর্টেন্ট, এই 44 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। এ এক বিরাট সত্য, এখানে সত্য পদরূপে ব্যবহৃত হয়েছে বিশেষ্য, তাহলে এই সত্যটা আসলে বিশেষ্য মানে নাউন, সর্বনাম। পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে? সাপেক্ষ সর্বনাম। নিচের কোনটি সকল বাচক সর্বনাম? সবাই, সকল। নিচের কোনটি আত্মবাচক? নিজে বা স্বয়ং। আমি নিজে, নিজে মানে স্বয়ং এটা বোঝাচ্ছে। সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? যারা, তারা, যে, সে। চলন্ত ট্রেন খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই এমসিকিউটা। চলন্ত ট্রেন, শুধু এই শব্দটা মনে রাখলেই হবে। অবস্থাবাচক, তাহলে অবস্থাবাচক হবে কি? অবস্থাবাচক হয়ে গেছে, এখানে বাচক বুঝে নিবা তোমরা, তাহলে অবস্থাবাচক হচ্ছে চলন্ত ট্রেন। ওকে, পাথুরে মূর্তি, এই যে পাথুরে মূর্তি, তাহলে চলন্ত ট্রেন এবং পাথুরে মূর্তি এই দুটো শব্দই শুধু এখান থেকে মনে রাখবে, মানে এই পরিচ্ছেদ থেকে এই দুটো শব্দ মনে রাখবে। একটা হচ্ছে চলন্ত ট্রেন, আর হচ্ছে পাথুরে মূর্তি। একটা হচ্ছে অবস্থা, একটা হচ্ছে উপাদান বাচক। পরীক্ষায় কারো না কারো বোর্ডে আসবেই এই দুটো। তৃতীয় প্রজন্ম 34তম অনুষ্ঠান কোন বিশেষণের উদাহরণ? এটা হচ্ছে পূরণবাচক। ঠান্ডা পানি, এখানে ঠান্ডা কোন বিশেষণ? এটা হচ্ছে কি? গুণবাচক। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, খাওয়ায়, করাচ্ছেন কোন ক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। অন্যকে দিয়ে কাজ করানোকে বলা হয় প্রযোজক ক্রিয়া। হেসে ওঠা, বুঝে নেয়া, উঠে পড়া, এগিয়ে চলা, বেঁধে দেয়া কোন ক্রিয়ার উদাহরণ? এটা হবে যৌগিক ক্রিয়া। অন্যকে দিয়ে, এই যে অন্যকে দিয়ে একটু আগে আমরা শিখলাম, রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছেন, তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এই যে অন্যকে দিয়ে করা বোঝালে সেটা হবে প্রযোজক ক্রিয়া। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এখানে দিলেন কোন ক্রিয়ার উদাহরণ? দিয়ে কর্মক্রিয়া। পকেট মারা, ঠনঠন করা, বিপদে কাটা, লজ্জা পাওয়া, উকি মারা, উদয় হওয়া গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ? এটা হবে সংযোগ। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা হয়? এটা হবে 2 ভাগে। টিপ টিপ বৃষ্টি পড়ছে, এই বাক্যে টিপ টিপ কোন ক্রিয়া বিশেষণ? এটা হবে ধরনবাচক। কোনটি পদানু বিশেষণের উদাহরণ? খুবই ইম্পর্টেন্ট, পদানু, এই যে পদানু, কোনটি পদানু ক্রিয়া বিশেষণের উদাহরণ? কোনটি পদানু ক্রিয়া বিশেষণের উদাহরণ? সেটা হবে খুব যে বলেছিলেন আসবেন, একটু ঘুরে আসুন না, ভালো লাগবে, মরিতো মরবো, মরিতে মরবো, এটা। কোন বাক্যটিতে স্থানবাচক ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে মিছিলটি সামনে এগিয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ বহুপদী? তাহলে ভয়ে ভয়ে চুপি চুপি গঠন বিবেচনায় কোন ক্রিয়া বিশেষণ? এটা হচ্ছে কি? বহুপদী। জাস্ট এগুলা বারবার 2 থেকে 3 বার ভিডিওটি দেখো। আর না হলে কোর্সে এনরোল করতে পারো, সেখানে তো তুমি এটা ডাউনলোড করে পিডিএফ আকারে ডাউনলোড করে বাসায় নিজে বই আকারে পড়তে পারো, শীট আকারে পড়তে পারো, আরো ভালো হবে। যদি তোমার সামর্থ্য থাকে ক্রয় করার জন্য, কোনো প্রবলেম নাই। দুটোই আছে। কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে? মন দিয়ে লেখাপড়া করা দরকার। অনুসর্গকে কত ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ বলে? কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ বলে? এদেশের মধ্যে একদিন সব ছিল, এই বাক্যে অনুসর্গটা হলো মধ্যে। এদেশের মধ্যে একদিন সব ছিল, তাহলে মধ্যেটাই হবে অনুসর্গ। আজ বাংলাদেশ বনাম, এই যে বনাম, বাংলাদেশ বনাম ভারতের খেলা, এই বাক্যে বনাম কোন উপসর্গ? এটা কোন অনুসর্গ? এটা হবে কি? সাধারণ।
সাধারণ আজকে বাংলাদেশী বনাম ভারতের খেলা। তাহলে এই বাক্যে বনামটা হচ্ছে সাধারণ অনুসর্গ। যোজক, যতই পড়ছি ততই নতুন করে জানছি। যদি রোদ ওঠে তবে রওনা দেব। একটা হইলে আরেকটা হবে। অর্থাৎ দুটোই পজিটিভ, সাপেক্ষ। এই বাক্যে কোন যোজকের উপস্থিতি রয়েছে? সাপেক্ষ। তাকে আসতে বললাম তবু এলো না, মানে বিপরীত। এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না, বিরোধ। যেটা তোমরা শুরুতে দেখলে। তবু কিন্তু কোন ধরনের যোজক? বিরোধ। চা না হয় কফি খান। লাল বা নীল কলমটা আনো। এই বাক্যে এটা তো বিকল্প। একটার বিকল্প আরেকটা, চা অথবা কফি, লাল অথবা নীল। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলো কি বলে? সে যোজক বলে। কোন ধরনের যোজক একে অন্যের পূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে সাপেক্ষ যোজক। কোন ধরনের যোজক একে অন্যের পূরক হিসাবে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, পূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হয়? এটা হচ্ছে সাপেক্ষ যোজক। প্রত্যয় দিয়ে শব্দ গঠন। যাকগে, ওসব কথা থাক। দূর পাগল, এ কথা কি বলতে আছে? বাক্য দুটিতে কোন ধরনের আবেগ শব্দের প্রয়োগ রয়েছে? অলংকার। এই যাকগে, হুররে, ওই যে আমরা বলি ইংলিশে, এরকম। নিচের কোন বাক্যটিতে প্রশংসা আবেগ প্রকাশ পেয়েছে? এই এমসিকিউ কমন না পড়লেও অ্যান্সার করতে পারবো, কারণ সবগুলো সেন্টেন্স পড়ে দেখতে পাচ্ছি গ নাম্বারটা সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম, প্রশংসা করলাম। বেশ, তবে যাওয়াই যাক। হ্যাঁ, আমাদের জিততেই হবে। এই বাক্য দুটিতে কোন আবেগ প্রকাশ পেয়েছে? সিদ্ধান্ত। সিদ্ধান্ত একটা, জিততেই হবে। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে ৩টা। পাখিগুলো নীল আকাশে উড়ছে, এটা হচ্ছে সরল বাক্য। কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? এটা হচ্ছে তার মঙ্গল হোক। দারুণ, আমরা তো জিতে গিয়েছি। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? সেটা হবে আবেগবাচক। কোনটি অনুজ্ঞাবাচক বাক্য? এটা হবে আমাকে একটি কলম দাও, তার মঙ্গল হোক। আমাকে একটি কলম দাও, তার মঙ্গল হোক। বাক্যের বর্গ। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? সেটা হচ্ছে বর্গ। যে খেয়ে মানে সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে। অনেকেই সেটাই করতেছে পরীক্ষার সামনে। বাক্যে খেয়ে আর ঘুমিয়ে কোন বর্গ? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। সে লিখছে আর হাসছে। বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? ক্রিয়াবর্গ। এবার আসে উদ্দেশ্য এবং বিধেয়। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব, খুব, খুব। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? পূরক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? পূরক। বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলে? পূরক। যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলে হচ্ছে উদ্দেশ্য। যাকে উদ্দেশ্য করে কিছু বলবো সেই তো উদ্দেশ্য। গঠন অনুসারে বাক্য কত প্রকার? ৩ প্রকার। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো। চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো, আমরা মাঝখানে কোনো থামি নাই, দ্যাট মিনস এটা সরল বাক্য। দুর্জন লোক পরিত্যাজ্য। বাক্যটির জটিল রূপ কি? এবার দুভাগে ভাগ করে দেব। যেসব লোক দুর্জন তারা পরিত্যাজ্য। বিপদ ও দুঃখ, মাঝখানে ও। বিপদ ও দুঃখ একসঙ্গে আসে যৌগিক বাক্যটির, তাহলে এটা কিন্তু যৌগিক বাক্য। জটিল রূপ কোনটি? যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যখন তখন, যে এসে। একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে, যে বোধ জেগে ওঠে তাই কি বলে? এটা হচ্ছে বাচ্যার্থ। অভিধান শব্দের অর্থ গ্রহণের বেলায় নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়? বাচ্যার্থ। গবাক্ষ শব্দ দ্বারা জানালা বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? অর্থ বদল হয়ে যায়। পাষণ্ড শব্দের অর্থ পরিবর্তিত হয়ে এখন দাঁড়িয়ে আছে। এইটা একটু ভুল হয়ে গেছে, বানানটা এখানে দাঁড়িয়ে আছে। এটা হবে ধর্মদ্রোহী কিংবা নিষ্ঠুর। ধর্মদ্রোহী বা নিষ্ঠুর। ৪০ বাগধারা। শ্রম বিমুখ, এটা হচ্ছে ননির পুতুল। এখানে নিনির না, ননির পুতুল। বানানটা ভুল হয়ে গেল। শ্রম বিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এটা হচ্ছে ননির পুতুল। ননির পুতুল। সপ্তমে চড়া, তার মানে হচ্ছে বাগধারাটার অর্থ হচ্ছে প্রচণ্ড উত্তেজনা। অত্যন্ত গরিব, ছা পোষা। তাহলে অত্যন্ত গরিব অর্থ হচ্ছে ছা পোষা। প্রতিশব্দ। অতিথি শব্দের প্রতিশব্দ কোনটি? আগন্তুক বা বলছে অভ্যাগত। রাত শব্দের, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় কয়েকটা বোর্ডে আসে দেখলাম। শর্বরী, যামিনী, বিভাবরী। চুল এর সমার্থক শব্দ কোনটি? কুন্তল, কবরী, অলোক বা চিকুর। এই যে চিকুরটা আসতে পারে, চিকুর। বিপরীত শব্দ। ভীরু, নির্ভীক, ধৃষ্ট, নম্র, অনুরক্ত, বিরক্ত। শেষ। এবার আসা হচ্ছে কি? শব্দজোড়।
বাদী শব্দটি দ্বারা ফরিয়াদি বোঝালেও বাদী শব্দটি মানে দীর্ঘিকার দ্বারা এটা হচ্ছে মতাদর্শী। স্বাক্ষর এবং স্বাক্ষর, স্বাক্ষর আছে স্বাক্ষর উচ্চারণে। উপাদান আছে উপকরণ হলে উপাধান, উপাধান মানে হচ্ছে বালিশ। ধ দিয়ে উপাধান মানে হচ্ছে বালিশ। অনু আর হচ্ছে অনু, এটা হচ্ছে একটা দন্ত না, একটা হচ্ছে মূর্ধন্য। বানানে এবং অর্থে দুইটার অর্থ কিন্তু আলাদা, বানান এবং অর্থ দুটি আলাদা। তাহলে টোটাল এমসিকিউ হচ্ছে 218টি বা 220টি। যারা টোটালটা ক্রয় করতে চান একেবারে বিশ্লেষণ, বইয়ের বিশ্লেষণ সহ, যখন আপনার বইটাও পড়তে হচ্ছে না, তখন আপনার কাজ হচ্ছে আপনি গুগল ক্রোমে সার্চ করুন rajuacademy.com, ওখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন। অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে খালি লিখবেন, হ্যাঁ আমি স্যার এটা ক্রয় করতে চাই, ক্রয় করতে চাই। বাকি ডিটেইলস আপনাকে দিয়ে দেওয়া হবে। এতটুকুই অ্যাসিওর করতে পারি, আপনার 10 দিনের পড়া 3 দিনে শেষ হবে আমি যেটা সাজিয়ে দিয়েছি। আপনি 10 দিন ভরে 30টা 32টা পরিচ্ছেদ পড়বেন আর 220টা এমসিকিউ পড়বেন। ভেবে দেখুন কোনটা আপনার জন্য সহজ হবে। অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।